আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাদের আশিত্য গল্পের পর্ব 17 নিতে। চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আবরার। গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। চোয়ালদা শক্ত করেছে ক্ষণে ক্ষণে, স্টারিংয়ে হালকা আঘাত করছে ক্ষণিক্ষণ পরপর। বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কাউকে ধমকাচ্ছে। শ্যাম গভীর নয়নে পর্যবেক্ষণ করছে আবরারকে, যেন আবরার আপেল গাছ থেকে টপকে পড়ছে আপেল এবং পড়ছে তার মাথার উপরে। একবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে। তাসিন গ্রুপ অফ কোম্পানি 10 তলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে সিয়াম, কপাল কুঁচকে বলে, তোর কি হয়েছে? খুললা কত আম্মা? থুকু আব্বা, অফিস তো ফেলে আসলি, রাস্তা ভুলে গেছিস? আবরার জবাব দেয় না, আর না গাড়ি থামায়। সিয়াম বিরক্ত হয়। বোবার মতো বসে থাকা যায়? এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে। না গাড়ি FM চালায়, আর না একটা কথা বলবে। সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না। আব্বা, সত্যি করে কত কি হয়েছে? এমন মনে হচ্ছে যে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখনই কেউ কাবাবের হাড্ডি হয়ে ঢুকে পড়ছিল। তোর ঠোঁটে কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে। আবরার তাকায় শ্যামের পানে, স্টারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়চড়ে বসে শ্যাম, তবে জবাব আশা করেনি। এমনিতে আবরার তাসিনকে প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি? হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় শ্যাম, নয়ন জোড়া বড় বড় করে। অতঃপর বলে, খেতে পারিসনি তাই 4 ঘন্টা? না মানে আমায় কল করেছিলি 6টায়, 10টায় বেরোতে বলেছিলি, সেই হিসেবে 4 ঘন্টা। এতক্ষণ কি করছিলি? আবরার ভুরু বাঁকিয়ে তাকায় শ্যামের পানে। মুহূর্তে ঠোঁটে আঙ্গুল দেয় শ্যাম, যেন তার একটা কথা সে বলবে না প্রতিজ্ঞা করল। তবে মনে মনে বলে, কপাল খারাপ হলে ক্র্যাশকেও মা রাখতে হয়। এই নিয়তি ভাই, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায় পিনপিন নীরবতা গাড়ির ভিতরে। বিরক্ত শ্যাম উকি ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে। শ্যাম, আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই, ব্যবস্থা কর। শ্যাম বুঝতে পারে না ঠিক। সে সিটের ওপর 2 পা তুলে দেয়, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বোঝালো। তবে তার মোটা মাথায় গবেষণায় কাঁচা। ওকে মানে আমান, ইভান, আহাদ, নাকি আমি মানে শ্যাম? ওই মেয়েটা যে আমার বাড়িতে থাকে। ও তোর বউ মানে আমার মা, আমার বাচ্চার নানি, আমার বউয়ের শাশুড়ি, আমার শ্বশুরের বিয়ান, তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু, তোর মায়ের। সেটা শ্যাম, যেটা বলেছি কর জলদি। 2 দিন সময় দিলাম। শ্যাম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস, হানিমুন টাইপের? বিরক্ত হয় আবরার, চোখ মুখ কুচকে বলে, না গ্রুপ ডান্স করতে যাচ্ছি। ভেঙচি কাটে শ্যাম, হাত হতে পারে সিঙ্গেল, তবে বুঝি সব হয়ে যাবে। আমাদের বাড়িটা তোর জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিন, আর তার বেশি একদিনও না। তবে আব্বা, আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থাও করে দিব। শুনবি কবিতা? আবরার জবাব দেয় না। শ্যাম বুঝে ফেলে আবরার তাসিন বিখ্যাত কবি শ্যাম মাহমুদের কবি শুনতে ইচ্ছুক। তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে, 2 বার কাশি দিয়ে গলা পরিষ্কার করে অতঃপর বলতে শুরু করে, ওই পাড়ার সেলিনা, তার সাথে আরিন, কচু গাছে ব্যাঙ হাসে। শ্যাম আবরারকে ভালোবাসে, চিল ডাকে, কাক নাচে। আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে। বক আর কাক 2 ভাই। শ্যাম ভাইয়ের বউ নাই। দুঃখ আমার পাহাড় সমান। হাসপাতালে আছে আমার বন্ধু আমান। শ্যাম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, পিঠ চাপকে বলবে, বাহ দারুণ কবিতা লিখেছিস তো তুই, একদিন মস্ত বড় কপি হবি। আদ্রিতাকে হালকার উপরে কপি করেছে, এটা একটু বুঝতে পারবে না। কিন্তু এসব কিছুই হলো না, উল্টে গাড়ি থেমে গেল। বেচারা শ্যাম চমকে বলে ওঠে, এ ভাই, গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে? আর জীবনেও কবিতা কমবো না ভাই। শ্যামের কথা কানে তুলে না আবরার। সিট বেল্ট খুলতে নেমে পড়ে গাড়ি থেকে। শ্যাম পুনরায়
কিছু বলবে তার আগেই খেয়াল করে তারা হাসপাতালের সামনে। ব্যাস শ্যামকে আর পাইকে লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতো ভুলেই গিয়েছিল আমানের কথা। দিন চলে গেল, অথচ মনে পড়লো না, ইস এটাকে বন্ধুত্ব বলে। শ্যাম, তোকে দিয়ে কিছুই হবে না, কপালে বউ নেই তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে, তখন কি হবে? ফালতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে যায় আমানের কেবিনের দিকে। মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছে। কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম, সামনের মাসে বাংলাদেশে ফিরে যাবে, এখানে আর নয়। অহনার শ্বশুর বাড়ি পরিবার ও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখার, দেখে নিয়েছে। আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে, আর আতিয়া আদ্রিতার চুলের হাত বোলাচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যা কখন হবে? আজকের দিনটা ফুরাচ্ছেই না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দিবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এসব উল্টো পাল্টা কথা প্রায় বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়। তিনি একটু হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখব। আদ্রিতা ভাব নিয়ে বলে, যোগ্য কাউকেই এত আনবো আমি, একদম রাজপুত্রের মতো। দেখে নিও তুমি। আচ্ছা দেখে নেব, তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেশি থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়। মনে মনে বলে, যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসেনি। আদ্রিতা, ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কাটায় আদ্রিতা। এখন সন্ধ্যা 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছে, সে ট্যাক্সি ধরেছে, আসছে জুরিখ নদীর সামনে। এই ঘন্টাখানেক সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে, লাল রঙের জর্জেট 3 পিস, কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল দেখাচ্ছে, দারুণ লাগছে তার কাছে। অতপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট, প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের, একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটক পেরোনোর আগে কোথা থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। আদ্রিতা মুচকি হেসে কোলে তুলে নেয়, তুলোর মতো নরম শরীরের ঠোঁট দাবিয়ে চুমু খায় এবং অদূরে সুরে বলে, চলো মোনা, তোমার আব্বার সাথে দেখা করে আসি। অ্যানি মিমি করে বলে ওঠে, যেন বোঝাচ্ছে, আমার আসল আব্বা জানতে পারলে তোমার যে কী করবে আম্মু, একবার মনে করো তার কথা। তো আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।